ওকে, অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগতম। আজকে একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের আমি আজকে ব্যবসায়ের অবস্থান চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তোমাদের ইতিমধ্যে ক্লাসরুমে আমরা বাকি মোটামুটি সবগুলো ক্লাসের চ্যাপ্টারের উপরে আলোচনা করেছি। তো আমার কাছে যে চ্যাপ্টারগুলো মনে হয়েছিল যে আমি বেশি জোর দিতে পারিনি বা কিছু কিছু বাকি রয়ে গেছে, তো সেখান থেকে আমার মনে হয়েছে ব্যবসায়ের অবস্থান চ্যাপ্টারটা আমাদেরকে ভালো করে পড়ানো হয়নি। তার জন্য আজকে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে তোমাদের যে সমস্ত চ্যাপ্টারের সমস্যা থাকবে তোমরা ওখানে কমেন্টসে জানাবে, আমরা পরবর্তী ক্লাসে ওটার করে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ব্যবসায়ের অবস্থান বলতে কি বোঝায়? আমরা জানি যে প্রত্যেকটা ব্যবসায় প্রতিষ্ঠা করার পিছনে মূল উদ্দেশ্য থাকে কি? মুনাফা অর্জন। তো ব্যবসায়ের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন হলে ওই উদ্দেশ্যটাকে অর্জন করার জন্য ব্যবসায়ী এটাকে এরকম একটা স্থানে স্থাপন করতে হবে যার মাধ্যমে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যটাকে কি করতে পারে? অর্জন করতে পারে। ব্যবসায়ের অবস্থান বলতে বোঝায় যে একটা এলাকা বা স্থান যেখানে ব্যবসায়ের প্রতিষ্ঠান গড়ে ওঠে অথবা কি প্রতিষ্ঠা লাভ করে থাকে। একটা ব্যবসা প্রতিষ্ঠা করতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। কিরকম? যে যেই স্থানে আমি যেই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে চাচ্ছি সেই ধরনের সুযোগ সুবিধা, অর্থাৎ প্রয়োজনীয় কাঁচামাল, প্রয়োজনীয় কি বলবো যে জ্বালানি, লোকবল, বাজার, অর্থাৎ আনুষঙ্গিক বিষয়গুলো কত সহজে আমরা পেতে পারি ওই সমস্ত বিষয়ের উপর জোর দিয়ে বা বিবেচনা নিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। যেমন ধরো, এখন কেউ যদি জুসের ফ্যাক্টরি করতে চায়, জুস উৎপাদন করতে চায়, তাহলে তাকে দেখতে হবে কোন এলাকায় সবচেয়ে বেশি আমের উৎপাদন হয়। এখন যদি যেখানে আমের উৎপাদন বেশি হয়, যেমন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সাতক্ষীরা, ওই সমস্ত এলাকায় যদি জুস ফ্যাক্টরি করা হয় তাহলে খুব সহজে সে আম সংগ্রহ করতে পারবে, অল্প সময়ে অল্প টাকায়, কম পরিশ্রমে সে আম সংগ্রহ করতে পারবে এবং এটাকে বেশি দিন সংরক্ষণ করতে হবে না, সাথে সাথে এখান থেকে ভালো মানের জুস উৎপাদন করতে পারবে, তাহলে সে বিক্রি করতে পারবে। কিন্তু যদি আম উৎপাদন হয় রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জে, কিন্তু জুস উৎপাদন করে ফ্যাক্টরি আমদানি করা হয় নরসিংদীতে, তাহলে আমার ওই আমটাকে এখানে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসার ফলে তোমাকে কি করতে হবে? যে প্রচুর পরিমাণ পরিবহন সময় এবং পরিবহন খরচ দুটাই বেড়ে যাবে, যার ফলে আমার উৎপাদনের ব্যয়টা বেড়ে যাবে। যদি উৎপাদন খরচ আমার প্রচুর পরিমাণ বেড়ে যায় তাহলে অন্য কোম্পানির সাথে আমি কি করতে পারবো না। অন্যান্য কোম্পানি অল্প টাকায় উৎপাদন করতে পারে এবং একটা কোম্পানি যদি বেশি টাকায় উৎপাদন করে তাহলে নিশ্চয়ই মার্কেটে সে সমান দামে বিক্রি করতে পারবে না। সমান দামে যদি বিক্রি করতে না পারে তাহলে মানুষ তার কোনোটা খাবে না। তো আলটিমেটলি তার মেইন উদ্দেশ্যটা কি হলো না? সফল হলো না। অতএব ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ভাবতে হয়, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের বিবেচ্য বিষয়সমূহ কি কি সেগুলো আমি কিন্তু আলোচনা করবো। তোমরা আমি পয়েন্ট আকারে বলবো, তোমরা লিখে নেবে। ব্যবসায়ের অবস্থান নির্ণয়ে বা নির্ধারণে বিবেচ্য বিষয়। আচ্ছা, আমি পয়েন্ট আকারে বলছি। প্রথমেই হচ্ছে কি, প্রথম যে পয়েন্ট আলোচনা করবো হচ্ছে কাঁচামাল সংগ্রহ। কাঁচামাল সংগ্রহ। কাঁচামাল সংগ্রহ বলতে কি বুঝে? যেটা এতক্ষণ আমি বুঝাইলাম যে যেই প্রতিষ্ঠান তৈরি করতে চায়, যেই ধরনের উৎপাদন পণ্য সামগ্রী উৎপাদন করতে চায়, তার জন্য
যে র মেটেরিয়ালস প্রয়োজন, অর্থাৎ যেই জিনিসটা দিয়ে তৈরি করবে। যেমন আমি যদি জুস তৈরি করতে চাই তাহলে আমার প্রথমত লাগবে কি আম। হ্যাঁ, আমের জুস তৈরি করতে হলে আম লাগবে। যদি আমি ম্যাঙ্গো মালটা জুস তৈরি করতে চাই তাহলে মালটা লাগবে। তো এগুলো হচ্ছে কি আমার কাঁচামাল। এখন আমি যদি জুস তৈরি করতে চাই তাহলে আমার প্রথমে আমার কাঁচামালটা কত সহজে, কত কম সময়ে, কত কম টাকা খরচ করে, হ্যাঁ, কত ভালো মানের আমি আম সংগ্রহ করতে পারি, তার উপর ডিপেন্ড করবে আমার আমের জুসের কোয়ালিটি, অর্থাৎ মান, এবং কত কম টাকায় আমি কি করতে পারি, কত উৎপাদন খরচ কতটা কমাতে পারি। তাহলে আমি কি করতে পারবো, বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো এবং আলটিমেট মুনাফা আমি অর্জন করতে পারবো। এই জন্যে কাঁচামালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আমরা জানি ব্যবসায়ের প্রধান যে কাজটা সেটা হচ্ছে কি একটা ইনপুট, প্রসেসিং, এটা হচ্ছে কি আউটপুট। অর্থাৎ ইনপুট হিসেবে আমরা দিব কি উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল, প্রসেসিং, ঠিক আছে, এটা হচ্ছে কি প্রক্রিয়া, যেটা কারখানাতে করা হবে যে কোনো কিছু। আমি যদি কাপড় উৎপাদন করতে হয়, কাপড় উৎপাদন করতে হলে আমাকে ইনপুট হিসেবে দিতে হবে, কাঁচামাল দিতে হবে সুতা। সুতা থেকে মেশিনের মাধ্যমে দেখি করা হবে, কাপড় তৈরি করা হবে। তারপর কাপড়টা থেকে সর্বশেষ আউটপুট, যে জামা কাপড় প্যান্ট শার্ট আমরা যেটা বানাবো সেটা আউটপুট হিসেবে যাবে, ঠিক আছে, পণ্য। অর্থাৎ তো একটা উৎপাদন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি ইনপুট। ইনপুট যদি ভালো না হয়, প্রসেসিং যাই হোক না কেন, আউটপুট ভালো আসবে না। হ্যাঁ, এই জন্যে কাঁচামালের গুণাগুণ যত ভালো হবে, পণ্যটা তত ভালো হবে। আর পণ্যের মান যদি উন্নত না হয়, যদি ভালো মানের কাঁচামাল আমরা সংগ্রহ করতে না পারি, তাহলে ভালো মানের পণ্য উৎপাদন করতে পারবো না, আমরা বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না। এই জন্যে একটা ব্যবসায়ের উৎপাদন প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কাঁচামাল সংগ্রহ। কত সহজে, কত কম দামে, হ্যাঁ, কত দ্রুত সময়ের মধ্যে আমরা নিরবিচ্ছিন্নভাবে সংগ্রহ করতে পারি, তার উপর আমাদের ব্যবসায় অনেক কিছু নির্ভর করবে। এই জন্যে যে সমস্ত এলাকায় আমার কাঁচামালটা সবচেয়ে বেশি সহজে আমি সংগ্রহ করতে পারবো, ওই সমস্ত এলাকাতেই আমার ব্যবসার অবস্থানটা নির্ধারণ করতে হবে। ওকে, আচ্ছা, পরেরটা আসি যে 2 নম্বর পয়েন্ট, বাজারের নৈকট্য। আচ্ছা, বাজারের নৈকট্য বলতে বোঝায়, আমরা তো জানি যে উৎপাদন করা হয় শুধুমাত্র কারখানায়, পরবর্তী কাজটা কি করা হয়, বাজারজাতকরণের কাজ। বাজারজাতকরণ যা করে সেটা হচ্ছে কি যে উৎপাদিত পণ্য সামগ্রীটাকে ভোক্তার নিকট, অর্থাৎ ক্রেতার নিকট পৌঁছে দেয়। এখন বাজারজাতকরণ করার জন্য যেখানে উৎপাদন করা হবে তার আশেপাশে যদি বাজার যা না থাকে, তাহলে বাজারজাতকরণ করাটা অনেক কঠিন হয়ে যায়। এখন এরকম একটা জায়গায় আমি পণ্য সামগ্রী উৎপাদন করলাম, নির্জন এলাকা, যার আশেপাশে যোগাযোগ ব্যবস্থা ভালো না, কোনো বাজার শোনায়, মানুষজন নাই, সেখান থেকে পণ্য আমার অন্য জায়গায় নিয়ে বিক্রি করতে অনেক সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। যদি আমি উৎপাদনটা আমি কি বাজারের মধ্যে করতে পারি, তাহলে সাথে সাথে আমি সেটাকে বাজারজাতকরণ করতে পারি, সাথে সাথে আমি দেখি চারপাশে ছড়িয়ে দিতে পারবো। এই জন্যে বাজারের নিকটই কি করা হয়, সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়। তোমরা সাধারণত দেখবে গ্রামে গঞ্জে শহরে যেখানে দেখবা যে সাধারণত যে ছোটখাটো কারখানা যেগুলো দেখা সবই দেখবা কি কোনো একটা বাজার কেন্দ্রিক, বাজারের মধ্যে, হ্যাঁ, যার ফলে তারা সহজে কি করতে পারে, সেটা পণ্যটা বিক্রি করতে পারে। ওকে, আচ্ছা, তারপরে যেটা হচ্ছে বাজারের পরে জনশক্তি। জনশক্তিটা কি? ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য অবশ্যই লোকবল দরকার, কারণ মানুষ ছাড়া তো কি কোনো কারখানা চলতে পারে না। যাই কিছু থাকুক, কাঁচামাল, অর্থ, যন্ত্রপাতি সবকিছু থাকলেও যদি দক্ষ এবং প্রয়োজনীয় সংখ্যক জনশক্তি না থাকে, তাহলে কিন্তু কারখানা চলবে না। তাহলে যে সমস্ত এলাকায় দক্ষ এবং
পর্যাপ্ত পরিমাণের জনশক্তি পাওয়া যাবে ওই সমস্ত এলাকাতেই কারখানাগুলোকে স্থাপন করতে হবে। বাংলাদেশের একটি ঘনবসতিপূর্ণ দেশ। বাংলাদেশে প্রচুর পরিমাণ সস্তায় এবং সহজে শ্রমিক পাওয়া যায়। এই কারণেই কিন্তু বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি এত উন্নত। বিশ্বের বড় বড় দেশ বাংলাদেশে এসে গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করে। তার মূল একটাই কারণ হচ্ছে কি, বাংলাদেশে সহজে অল্প টাকায় ভালো ভালো শ্রমিক পাওয়া যায়, যার ফলে তারা কি করতে পারে, কম টাকায় পণ্য উৎপাদন করে অন্যান্য দেশে নিয়ে ভালো দামে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারে। এই জন্যই জনশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। যে সমস্ত জায়গায় জনশক্তি সহজে ভালো পাওয়া যাবে ওই সমস্ত স্থানে ব্যবসায়ের অবস্থান নির্ধারণ করতে হবে। তাহলে জনশক্তি গেল, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে কি জলবায়ু, ভূমণ্ডল। জলবায়ু ও ভূমণ্ডল বলতে বোঝানো হয় যে সমস্ত স্থানে সাধারণত নাতিশীতোষ্ণ আবহাওয়া বজায় থাকে এবং সমতল ভূমি, ওই সমস্ত স্থানেই সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা লাভজনক। কারণ পাহাড়ি অঞ্চল বা দুর্গম অঞ্চলে বা যে সমস্ত জায়গায় দ্বীপ অঞ্চল, ওই সমস্ত অঞ্চলে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলে সেখানে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্যে সমতল ভূমি এবং নাতিশীতোষ্ণ, যেটা বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত উপযুক্ত একটা পরিবেশ, যেখানে না গরম না শীত, এই সমস্ত পরিবেশে আপনার শ্রমিকরা কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এই জন্যই জলবায়ু এবং ভূমণ্ডলও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সব ধরনের পরিবেশে, সব ধরনের জলবায়ুতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা যায় না। বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি বা সুতা কারখানা তৈরির মূল একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জলবায়ু হচ্ছে কি নাতিশীতোষ্ণ, অর্থাৎ এর আর্দ্রতারা সুতা তৈরির জন্য সবচেয়ে বেশি উপযোগী। আমেরিকা কিংবা ইউরোপীয় কান্ট্রিগুলোতে শীতকালীন দেশ হওয়ার কারণে ওখানে সুতা তৈরি করতে অনেক সমস্যা দিতে হয়। ওই কারখানার ভিতরে কি করতে হয় যে কৃত্রিমভাবে আর্দ্রতা তৈরি করতে হয়, যার ফলে ওখানে কাপড় উৎপাদন করা অত্যন্ত ব্যয়বহুল। এই কারণে দেখা যায় ইউরোপ বা আমেরিকা বা এই সমস্ত দেশের লোকজন বাংলাদেশে এসে, বাংলাদেশ, ভারত বা শ্রীলঙ্কা, নেপাল অর্থাৎ উপমহাদেশের এই সমস্ত দেশে এসে বড় বড় শিল্প কারখানা স্থাপন করে থাকেন। আচ্ছা, তারপরে আসি যে কি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ বলতে বোঝানো হয়েছে যে একটা ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে তাকে আরো কতগুলো প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল হতে পারে। যেমন একটা প্রতিষ্ঠান ব্যাংকের উপর নির্ভরশীল, তার যাবতীয় কার্যক্রম টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকে। এখন এরকম জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান যদি স্থাপন করা হয় যেখানে ব্যাংকের কোনো সুবিধা নেই, আবার তারপর হচ্ছে কি বীমা কোম্পানি। আমরা জানি আধুনিক ব্যবসা জগতে বীমা একটা অপরিহার্য উপাদান, কারণ ব্যবসা মানে হচ্ছে ঝুঁকি, আর ঝুঁকি যেখানে ঝুঁকি বিদ্যমান সেখানেই বীমা করা যাচ্ছে। তো বীমা যদি করতে হয় তাহলে এরকম একটা স্থানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে স্থান নির্ধারণ করতে হবে যেখানে ব্যাংক, বীমা এবং আরো যে যত প্রতিষ্ঠানগুলো আছে যেগুলোর প্রতি আমাদের পরিবহন, আরো বিভিন্ন বিষয় যেগুলোর প্রতি আমরা নির্ভরশীল, ওই সমস্ত সেবাগুলো যদি আমরা কি সহজে না পাই, তারপর থেকে যে টেলিফোন বিল, তারপর থেকে গ্যাসের সুবিধা, বিদ্যুৎ সুবিধা, ওই সমস্ত যে যারা নাকি সেবা দেবে আমাদেরকে, ইউটিলিটি যেটাকে বলা হয়, ওই সমস্ত জিনিসগুলো যদি আমরা সহজে না পেতে পারি তাহলে আমরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব হবে না। এই জন্যই এই সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ যে সমস্ত এলাকায় সহজে পাওয়া যায়, ব্যবসায় স্থান নির্ধারণের ক্ষেত্রে এই বিষয়টাকে খুব গুরুত্বপূর্ণভাবে বিবেচনায় নিতে হবে। তারপরে আসি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে মূলধন সংগ্রহ। এতক্ষণ পর্যন্ত যা বললাম, বড় বড়
কারখানার জন্য যাই বলি না, বড় বড় মেশিন বলি, ঠিক আছে, বড় বড় ব্যবসা বিল্ডিং বলি, যা কিছু বলি না কেন, শত শত লোকজন থাকুক, সবকিছুই কি মিনিংলেস হয়ে যাবে, অর্থাৎ অর্থহীন হয়ে যাবে যদি মূলধন পর্যাপ্ত পরিমাণ সংগ্রহ করতে না পারে। ঠিক আছে, তো টাকা হচ্ছে কি সবকিছুর ঊর্ধ্বে। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে প্রথমে দরকার তার হচ্ছে টাকা। যদি টাকাই না থাকে আর বাকি সবকিছু থাকলে কোনো কিছু কাজ হবে না। এই জন্যই যে সমস্ত দেশে সহজে স্বল্প ব্যয়ে মূলধন সংগ্রহ করা যায়, ওই সমস্ত দেশে কিন্তু বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে মূলধন সংগ্রহ করা অনেকটা কঠিন কাজ। হ্যাঁ, কারণ ব্যাংক থেকে লোন নিতে গেলেও অনেক ঝুঁকি ঝামেলা পোহাইতে হয়। তারপরে নিজ উদ্যোগেও এত হিউজ পরিমাণ মূলধন সংগ্রহ করা একটু কঠিন হয়ে যায়। এই জন্যই যে মূলধন সংগ্রহটা একটা ব্যবসা প্রতিষ্ঠান ক্ষেত্রে যতটা সহজে করা যেতে পারে, যত বেশি মূলধন যত কম খরচে সংগ্রহ করতে পারে, সেই প্রতিষ্ঠান তত বেশি সমৃদ্ধি লাভ করতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে কি একটু মুছে দিই। সরকারি নীতিমালা। সরকারি নীতিমালা প্রত্যেকটা দেশেই ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে, যে কোনো শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে সবাই দেশের সরকার কর্তৃক কিছু নিয়ম নীতিমালা ঠিক করা থাকে। তো ওই নীতিমালাটাকে অবশ্যই বিবেচনায় নিয়ে যেতে হবে। সরকারি নিয়ম নীতি বিধিনিষেধের যে সমস্ত বিধিনিষেধ থাকে, এর বাইরে কোনো কিছু করা যাবে না, তাহলে সেটা অবৈধ হয়ে যাবে। সেক্ষেত্রে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য সরকারি নীতিমালা যেগুলো থাকবে সেগুলোকে সম্পূর্ণভাবে মানতে হবে। যেমন সরকার নীতিমালা করার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলোকে মাথায় নিয়ে করে থাকে, যেমন ধরো পরিবেশের যেন কোনো ক্ষতি না হয়, এরকম কোনো প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা যাবে না যার ফলে পরিবেশের ক্ষতি হয়। তারপর হচ্ছে মানুষের মানবিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, এই সমস্ত জায়গায় যেন কোনো আঘাত না করে, মানুষ সংস্কৃতির উপরে যেন কোনো ধরনের আঘাত না করতে পারে, ওই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যেন স্থাপিত না হয়, ওই ধরনের কার্যক্রম যেন সংগঠিত না হয়, এই বিষয়গুলোকে মাথায় রেখেই ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। যদি অবৈধ কোনো কিছু করা হয় তাহলে তার প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই জন্যে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার সময় সরকারি নীতিমালা যেগুলো আছে সেগুলোকে ভালোভাবে মাথায় নিতে হবে। তারপরে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কি কৌশলগত অবস্থা। আরেকটা জিনিস হচ্ছে কি একটা ব্যবসায় প্রতিষ্ঠান করতে গেলে আরো যে বিষয়গুলোকে মাথায় রাখতে হয়, যে সরাসরি এগুলোকে আমাদেরকে প্রভাবিত করতে পারে না, কিন্তু ইনডিরেক্টলি অর্থাৎ পরোক্ষভাবে আমাদেরকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। যেমন ধরো, দেশের যদি রাজনৈতিক অবস্থা স্থিতিশীল না থাকে, অর্থাৎ দেশে যদি প্রতিনিয়ত একটা দেশে প্রতিনিয়ত অবরোধ, হরতাল, মারামারি, মিছিল, মিটিং চলতেই থাকে, ওই সমস্ত পরিবেশে ব্যবসা প্রতিষ্ঠান সুচারুভাবে পরিচালনা করা সম্ভব হয় না। সারাক্ষণ একটা আতঙ্ক থাকে, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে কি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, হ্যাঁ, আইন শৃঙ্খলা যদি শান্ত থাকে, মানুষ যদি সুস্থভাবে চলাফেরা করতে পারে, সে সমস্ত ক্ষেত্রে কি ব্যবসা বাণিজ্য করে ক্ষেত্রে অনেক সুবিধা হয়। কিন্তু যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকে, কি বলে যে চুরি, ডাকাতি, ছিনতাই, এই সমস্ত পরিবেশ যদি বজায় থাকে, তাহলে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেটা মারাত্মকভাবে বিরূপতার প্রভাব পড়ে থাকে। এই জন্য কৌশলগত অবস্থানের ক্ষেত্রে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, যাতে কি করে যে স্থিতিশীল রাজনৈতিক অবস্থা, তারপরে হচ্ছে কি যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় নিতে হবে। তারপরে আর তেমন কিছু নাই, সেটা হচ্ছে সর্বশেষ বিবিধ কিছু বিষয় থাকে। বিবিধ বিষয়গুলোর মধ্যে হচ্ছে যে গোষ্ঠীর মনোভাব বলতে হচ্ছে, আমরা জানি যে প্রত্যেকটা দেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে থাকে। এক একটা গোষ্ঠী হিসেবে ধরে নেওয়া হয়, যেমন ধরো মুসলিম জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এখন
যে সমস্ত স্থানে ব্যবসাটা প্রতিষ্ঠান করে যাচ্ছে ওই সমস্ত এলাকার মানুষের মনোভাবটা কিরকম, তারা কি ধরনের মনোভাব পোষণ করে, তাদের সংস্কৃতি কি, তাদের মূল্যবোধ কি, ওইটার সাথে সামঞ্জস্য রেখেই আমাদেরকে কি করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। মানে বাংলাদেশের মতো একটা দেশ যেখানে মানুষ হচ্ছে কি প্রায় 90% মানুষ হচ্ছে কি যে মুসলিম অধ্যুষিত একটা দেশ, এখানে নিশ্চয়ই যে হিন্দু অধ্যুষিত যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে ওগুলো যদি এখানে এসে প্রতিষ্ঠা করে নিশ্চয়ই তারা কি ভালো করতে পারবে না। আবার মুসলিমদের প্রোডাকশন বা উৎপাদন, মুসলিমদের জন্য যে সমস্ত পণ্য সামগ্রী আছে ওগুলো যদি নিয়ে ভারতের মতো একটা দেশে স্থাপন করা হয় তাহলে নিশ্চয়ই সেখানেও তারা কি পণ্য সামগ্রী ভালোভাবে বিক্রি করতে পারবে না। এই জন্যে যে এই বিবিধ বিষয়গুলোকে মাথায় রাখতে হবে যে মানুষের ধর্মীয় বিশ্বাস, গোষ্ঠীর মনোভাব, হ্যাঁ, তারপরে হচ্ছে শিল্প সম্পর্ক, সামাজিক সম্পর্ক। শিল্প সম্পর্কে বলতে বোঝানো হয়েছে যে ওইটা যে একটা শিল্প স্থাপন করলে ওইটার পাশাপাশি যে আরো যে পাশাপাশি যে শিল্পগুলোর উপর নির্ভর করে গড়ে ওঠে ওদের মধ্যে কতটা সংযোগ রয়েছে। যেমন ধরি আমি যদি শার্ট তৈরি করার, প্যান্ট তৈরি করার জন্য কারখানা স্থাপন করি তাহলে আমাকে নিশ্চয়ই যে শার্টের লাগানোর জন্য বোতামের কারখানার উপর নির্ভর হতে হবে, প্যান্টের জিপারের উপর নির্ভরশীল হতে হবে। এখন আমি শার্টের সবকিছু রেডি করে রাখলাম কিন্তু বোতাম খুঁজে পাচ্ছি না, হ্যাঁ, কিংবা প্যান্টের জিপার আমি খুঁজে পাচ্ছি না, তাহলে কিন্তু আমার শার্টটা পরিপূর্ণ হতে পারবে না, আমি বাজারে এটা ছাড়তে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে যে আমাকে ওই এলাকাটা নির্ধারণ করতে হবে যেখানে আমি শার্ট তৈরি করার জন্য প্রয়োজনীয় সুতা কিংবা প্রয়োজনীয় বাটন, বোতাম, ওই সমস্ত ছোটখাটো বিষয়গুলো আমি সহজে পেতে পারি। এগুলো হচ্ছে কি শিল্প সম্পর্ক, অর্থাৎ একটা শিল্পের সাথে আরেকটা শিল্পের যখন কি সরাসরি সংযোগ থাকে, একটা মানে কোনো না কোনোভাবে আরেকটার উপর নির্ভরশীল থাকে, তখন ওই সব শিল্পগুলোর মধ্যে একটা সংযোগ স্থাপন করা হয়, এটাকে বলা হয় কি শিল্প সম্পর্ক। এই জিনিসগুলোকে বিবেচনায় নিয়েই আমাদের কি করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। তো একটা ব্যবসায় এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা বাসায় বই থেকে আরো ভালো করে দেখবা যে ব্যবসার অবস্থানের ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এটা আলোচনা যতটুকু সম্ভব করলাম, তোমরা বাসায় বই থেকে আরো মিলিয়ে দেখবা। যদি কোনো টপিক সম্পর্কে বুঝতে সমস্যা হয় তোমরা পরবর্তীতে কমেন্টসে জানাবো, আমি সেখানে তোমাদেরকে উত্তর দেবো। ওকে, আমি তোমাদেরকে আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে পরবর্তী টপিকটা হচ্ছে কি যে ব্যবসায় অবস্থানের গুরুত্ব। অর্থাৎ আমরা তখন করেছি যে ব্যবসায় অবস্থানের বিবিধ বিষয়সমূহ কি কি বিষয়ে মাথায় রেখে আমাদের ব্যবসার অবস্থান নির্ধারণ করতে হবে। এখন আমরা দেখবো যে ব্যবসার অবস্থাটা কেন আমরা এতটা গুরুত্বপূর্ণ, কি কারণে। সেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে কি বিস্তৃত বাজার। বিস্তৃত বাজার অর্থাৎ দিনে দিনে ব্যবসা বাণিজ্য যত বড় হবে, হ্যাঁ, যে সমস্ত জায়গায় ব্যবসা বাণিজ্য যত বেশি হবে বাজারটা তত বেশি বড় হবে। বাজার বলতে কিন্তু আমরা বুঝি যে শুধুমাত্র একটা স্থানের নির্ধারিত কিছু দোকান, এটাকেই না। বাজার বলতে তোমরা অবশ্যই এর মধ্যে শিখেছো যে কোনো পণ্যের বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতা সমষ্টিকে বলা হয়েছে কি বাজার। অর্থাৎ তাহলে আমরা দেখি যে যত বেশি পণ্য সামগ্রী আমরা বাজারে পাবো, দোকানে পাবো, আমরা তত বেশি কি কিনি। এই জন্য দেখা যায় যে ব্যবসায়ের অবস্থানের কারণে আমাদের বাজারের ব্যাপক কি হয়, প্রসার ঘটে। অর্থাৎ মানুষ পণ্য সামগ্রী বেশি কেনার সুযোগ পায়, এটাকে বলা হচ্ছে কি বাজারের সম্প্রসারণ। তারপর হচ্ছে কি যে চাহিদা বৃদ্ধি, যে মানুষ যত বেশি পাবে তত বেশি খাবে। চাহিদা বৃদ্ধি, চাহিদা বৃদ্ধি কিভাবে হয়, ব্যবসার অবস্থানের কারণে। যে এলাকায় ব্যবসার প্রতিষ্ঠান স্থাপিত হয়, পণ্য সামগ্রী উৎপাদিত হয়, সেটাকে বাজারে ছাড়া হয়, মানুষ যখন দেখে যে তার অভাব পূরণের জন্য নতুন নতুন পণ্য সামগ্রী পাচ্ছে, তাহলে সে ওই পণ্যটা নতুন নতুন বারবার কিনবে। ঠিক আছে, একটা সময় সে পেত না, মানে সে খাইতো না, এখন পায়, এখন খায়। যেমন ধরো বাংলাদেশে এক সময় কি নুডলস প্রচলিত ছিল না, কারণ বাংলাদেশে নুডলস ছিল না। এক সময় যখন নুডলস বাংলাদেশে আসলো, ঠিক আছে, পরবর্তীতে আস্তে আস্তে মানুষ খাওয়া শুরু করলো, এখন ব্যাপকভাবে বাজারে পাওয়া যায়, মানুষ কিন্তু ব্যাপকভাবে নুডলস খাচ্ছে। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে কি যে এই যে নুডলসের ব্যবসাটা বাংলাদেশে স্থাপিত হওয়ার কারণে কিন্তু আমাদের এই নুডলসের চাহিদাটা বেড়ে গেল। অর্থাৎ এটা আমরা এখন খেতে চাচ্ছি। এরকম ব্যবসার প্রতিষ্ঠান স্থাপন হওয়ার কারণে আমাদের নতুন নতুন চাহিদার সৃষ্টি হচ্ছে, চাহিদা কিরকম হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে।
তারপরে আসবে কি উন্নত প্রযুক্তির ব্যবহার। দিন দিন দেশ, রাষ্ট্র, পৃথিবী আধুনিক হচ্ছে, যার ফলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব জায়গায় নতুন নতুন আধুনিকতার ছোঁয়া আসছে। কম্পিউটারের ব্যবহার হচ্ছে, অর্থাৎ নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে আমাদের পণ্য সামগ্রীগুলোকে দিন দিন অনেক আধুনিক হয়ে যাচ্ছে, যার ফলে মানুষের জীবনযাত্রার মান অনেক বেড়ে যাচ্ছে এবং মানুষের অনেকটাই কি আয়েসি জীবনযাপন করতে পারছে শুধুমাত্র এই ব্যবসায়ের কারণেই। কারণ একটা একটা ব্যবসায় প্রতিষ্ঠান দিন দিন নতুন নতুন পণ্য উদ্ভাবন করছে, নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কি করছে, মানুষের জীবনকে আরো বেশি কি বলবো যে সহজ করে তুলছে। যেমন ধরো একটা সময় ক্লাসরুমে আমরা কিন্তু এই হোয়াইট বোর্ড এবং মার্কার ব্যবহার করতাম না, তখন কি ব্যবহার করতে কি কালো বোর্ড ছিল, ছক দিয়ে লিখতে হতো, সাদা ছক। তখন এটা লেখার মধ্যে কি এত আরাম ছিল নি? অবশ্যই ছিল না, বারবার লিখতে হতো, বাতাসে মুছে যেত, যখন কি ডাস্টার দিয়ে মুছতে গেলে নাক মুখ ভরে যেত। কিন্তু এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা কত কি সুন্দর করে সাদা বোর্ড পাচ্ছি, লিখছি, ইচ্ছা করলে মুছে ফেলছি, যা কিছু করতে পারছি, কোনো সমস্যা নেই। এই জন্য বলা হচ্ছে কি যে উন্নত প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনকে অনেকটা কি করতেছে, সহজ এবং কি স্বাচ্ছন্দ্যময় করে তুলছে। আর এটার কারণ হচ্ছে কি ব্যবসায়। তারপর হচ্ছে কি যে প্রতিযোগিতা উন্নয়ন। প্রতিযোগিতা উন্নয়ন বলতে বোঝানো হয়েছে যে যদি মার্কেটে একটা কোম্পানি থাকে তাহলে সে যা বানাবে আমাদেরকে তাই কিনতে হবে। ঠিক আছে, লিখে নেই প্রতিযোগিতা উন্নয়ন। তো যদি বাজারে একাধিক কোম্পানি থাকে, একাধিক ব্যবসায়ী একটা এলাকার মধ্যে স্থাপিত হয়, তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানই চাইবে তারা মার্কেটে টিকে থাকতে। আর মার্কেটে টিকে থাকতে হলে তারা মানুষ কি করবে, যারা ক্রেতা তারা দেখবে কোন কোম্পানির প্রোডাক্ট কোয়ালিটি ভালো, দাম কম, মানুষ সেটা কিনতে চাইবে। যার ফলে প্রত্যেকটা কোম্পানি চেষ্টা করবে তাদের সর্বনিম্ন মূল্যে সর্বোচ্চ পণ্যটাকে বাজারে ছাড়তে। যার ফলে কি হয় যে ওই দুইটা কোম্পানির মধ্যে, ওই সমস্ত কোম্পানির মধ্যে প্রতিযোগিতা থেকে যে কে কত বেশি স্বল্প মূল্য উৎপাদন করে ভালো পণ্যটা কাস্টমারদেরকে দিতে পারে। কারণ মানুষ যেটাকে সবচেয়ে বেশি মনে করবে যে হ্যাঁ একটা পণ্য ভালো হয় কিন্তু একটা টাকা দাম কম, মানুষ কিন্তু সেটাই কিনতে চাইবে। এই জন্যই বলা হয় যে প্রতিযোগিতাটা উন্নয়ন করা হয়, যার ফলে যত ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে যত বেশি প্রতিযোগিতা হবে কাস্টমারদের জন্য, আমাদের অর্থাৎ যারা আমরা পাবে আমাদের জন্য তত বেশি ভালো। তার ফলে কি হবে যে কি তারা প্রত্যেকেই চাইবে বাজার টিকে থাকতে, আর যার ফলে তারা কি করবে যে একদিকে পণ্যের মান ঠিক রাখবে, অন্যদিকে সর্বনিম্ন মূল্যে পণ্য বিক্রি করার চেষ্টা করে। তারপর হচ্ছে কি উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠান ওই সমস্ত এলাকায় স্থাপিত হয় যার যেখানে উন্নত যোগাযোগ ব্যবস্থা বজায় থাকে। উন্নত যোগাযোগ ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে এই জন্যই প্রয়োজন, সর্বক্ষেত্রেই প্রয়োজন। কারণ যত যোগাযোগ পরিবহন বলতে বোঝানো হয়েছে যে আমরা যে যানবাহন ব্যবহার করি, বাস, ট্রেন, লঞ্চ, বিমান, এই সমস্ত বিষয়গুলা, তো ব্যবসা বাণিজ্যের কারণে কিন্তু দিন দিন উন্নত মানের পরিবহন ব্যবস্থার প্রচলিত হচ্ছে। কারণ বিজনেসের মাধ্যমে মানুষের হাতে টাকা আসছে, তারা আরাম আয়েসে কত দ্রুত সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করতে পারবে। এই সমস্ত বিষয়গুলোর কারণে কিন্তু কি দিন দিন সেখানে উন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থার প্রবর্তিত হচ্ছে। কারণ বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো চায় যে কত দ্রুত, কত কম সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় মালামাল পাঠাতে চায়, কাঁচামাল আনতে চায়, বিভিন্ন তথ্যের জন্য মানুষকে আসা যাওয়া করতে হয়।
এই কারণে দেখা যায় যে ব্যবসায়ের অবস্থান, যে সমস্ত দেশ ব্যবসায়ের দিক থেকে উন্নত, সে সমস্ত দেশের উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাও বজায় থাকে। তারপর হচ্ছে কি যে কাঁচামালের সহজলভ্যতা। ওকে, কাঁচামালের সহজলভ্যতা আমি ইতিমধ্যেই এর আগে বলেছি যে উৎপাদনের সাথে কাঁচামালের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। একটা উৎপাদিত পণ্যটা কতটা গুণগত মানসম্পন্ন হবে সেটা অবশ্যই বহুলাংশে নির্ভর করে তার কাঁচামালের উপর। কাঁচামাল যদি ভালো হয় তাহলে তার গুণগত মানটা ভালো হবে। তো যে সমস্ত এলাকায় ভালো কাঁচামাল পাওয়া যায়, ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত সেখানেই অবস্থান করে। তো আরো যে বিষয়গুলো আমি বলবো, তো সবগুলো লিখবো না, তোমরা বই থেকে পড়বে, আমি এগুলো একটু বলে দিই। যেমন হচ্ছে দেখি বিপণনের সুবিধা বলতে বোঝানো হচ্ছে যে সহজে পণ্য সামগ্রী ছড়িয়ে দিতে পারে, উৎপাদনকারীর নিকট থেকে ভোগকারীর নিকট পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়াগুলোকে, এগুলোর সুবিধা। ঠিক আছে, বিপণনের সুবিধা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কি উৎপাদন ব্যয় হ্রাস। উৎপাদন ব্যয় যে কোম্পানি যত বেশি হ্রাস করতে পারবে গুণগত মান ঠিক রেখে, তার পণ্যটা সে বাজারে কম মূল্যে ভালো পণ্য ছাড়তে পারলে সবচেয়ে বেশি মুনাফা অর্জন করতে পারবে। তারপরে হচ্ছে কি সম্প্রসারণ সুবিধা। যদি এরকম একটা জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা উচিত, যাতে ভবিষ্যতে কি করা যায় যে ব্যবসা বাণিজ্যের ইচ্ছা করলে জায়গা কিনে বড় করা যায়, সম্প্রসারণ করা যায়। তারপরে হচ্ছে সামাজিক উন্নয়ন। এর আগে যেটা বলি যে জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা মানুষ যত বেশি তার পণ্য সামগ্রী ভোগ করতে পারে, তার প্রয়োজনীয় অভাব বা তার প্রয়োজন বা অভাব সে কত দ্রুত এবং কত ভালোভাবে সে কি করতে পারে, মেটাতে পারে, তার উপর নির্ভর করে তার জীবনযাত্রার মান। অর্থাৎ একটা মানুষ তার অভাব যতটা বেশি সে পূরণ করতে পারবে, যত স্বাচ্ছন্দ্যে সে তার প্রয়োজন মেটাতে পারবে, তার জীবনযাত্রার মান থেকে বলা হয় তত বেশি উন্নত। আর একটা হচ্ছে যে সামাজিক উন্নয়ন। সামাজিক উন্নয়ন বলতে বোঝাচ্ছে প্রত্যেক বিজনেস যারা করে আসলে তারা তো প্রত্যেকেই মানুষ। তো আমরা ঘরে ফিরে আসে সমাজেরই অংশ হিসেবে ফিরে আসি। এই জন্যই করতে হয়েছে যে সামাজিক উন্নয়ন একটি কি ব্যবসায়ের একটা দায়িত্বের মধ্যে পড়ে যায়। তো দেখা যায় অনেক সময় বড় বড় কোম্পানি বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন ধরনের সমস্যায় তারা এগিয়ে আসে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে শুরু করে এলাকায় বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী কি করে থাকে, বিতরণ করে থাকে। তারপরেও বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করে থাকে। এগুলো হচ্ছে কি একটা ব্যবসায়ের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের একটা অংশ, যেটাকে বলা হয় কি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ CSR। তো এইগুলোর মাধ্যমেও কি আমরা সামাজিকভাবে অনেকটা উপকৃত হয়ে থাকি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে। ওকে, এবার আসছি যে ব্যবসার অবস্থানের প্রকারভেদ, অর্থাৎ অবস্থানগুলো কত ধরনের হতে পারে, কোন কোন জায়গায় হতে পারে। আমরা জানি যে যে স্থানে বা যে এলাকায় ব্যবসা স্থাপিত হয় তাকে বলা হয় কি ব্যবসায়ের অবস্থান। তো কোনো ব্যবসায়ী গ্রামাঞ্চলে, আবার কোনটি হয় শহরাঞ্চলে, আবার কোনটা হয় কি শিল্পাঞ্চলে। তো সাধারণত তিনটা জায়গা দিয়ে আমরা কি করতে পারি, ব্যবসা প্রতিষ্ঠান দেখে থাকতে পারি। এই জন্যই ব্যবসায়ের অবস্থানকে প্রথমত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে কি তোমার গ্রামাঞ্চল, তারপর হচ্ছে কি শহরাঞ্চল, এবং 3 নম্বর শিল্পাঞ্চল। তো প্রথমে হচ্ছে কি গ্রামাঞ্চল, তারপর হচ্ছে শহরাঞ্চল, তারপর হচ্ছে কি শিল্পাঞ্চল। হ্যাঁ, একটু ঠিক করে দিচ্ছি। শিল্পাঞ্চল। ওকে, গ্রামে ব্যবসার যে সমস্ত ব্যবসার অবস্থান গ্রামে গঞ্জে, অর্থাৎ প্রত্যন্ত গ্রামে,
হ্যাঁ, ওই সমস্ত ব্যবসাকে বলা হয় কি ব্যবসায়িক গ্রামে অবস্থান। তো সুদীর্ঘ প্রাচীনকাল থেকেই গ্রামে গঞ্জে আসলে কিছু ব্যবসা প্রতিষ্ঠা হয়ে থাকে। যেমন গ্রামে গঞ্জে ব্যবসা প্রতিষ্ঠা করার কিছু সুযোগ সুবিধাও আছে, সেটা হচ্ছে কি কম খরচে অনেক কিছু উৎপাদন করা যায়, শ্রমিকের থাকে কম, মজুরি থাকে কম, ভাড়া থাকে কম, সহজে যোগাযোগ ব্যবস্থা যেমন নদী পথ ব্যবহার করা যায়, সড়ক পথ, রেলপথ সব পথ ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে নদী পথে যারা বেশি ব্যবহার করতে পারে তাদের অনেক সাশ্রয়ী মূল্যে যোগাযোগ রক্ষা করতে পারে বা পণ্য সামগ্রী আনা নেওয়া করতে পারে। তো তারপরে হচ্ছে কি যে শহরে অবস্থান। তো কিছু কিছু থাকে গ্রামে, আবার ঠিক একই রকম ভাবে কিছু কিছু ব্যবসায়ের অবস্থান থেকে সবসময় কি শহরে। এটা হচ্ছে কি সাধারণত মানুষের চাহিদা, তারপর রুচি অভিরুচি, তারপর হচ্ছে কি যে পণ্যের ধরন, মানুষের রুচি, ওগুলোর উপর ডিপেন্ড করেই আসলে পণ্য সামগ্রী ব্যবসায়গুলোকে স্থাপন করা হয়, কোনটা গ্রামে কোনটা শহরে। যেমন যে সমস্ত সেবামূলক কিছু ব্যবসা রয়েছে যেগুলো নাকি গ্রামে খুব একটা চলবে না, কিন্তু যেগুলো কি শহরেই বেশি চলে থাকে। যেমন ধরেন ইন্টারনেটের ব্যবসায়, তারপর হচ্ছে টেলিফোন, তারপর হচ্ছে আরো কিছু এরকম ইউটিলিটি আছে, অর্থাৎ সেবামূলক কিছু রয়ে গেছে, সেগুলো নাকি শহরাঞ্চলে আসলে সবচেয়ে বেশি প্রচলিত থাকে। তারপর হচ্ছে কি গুরুত্বপূর্ণ ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, এগুলো সাধারণত গ্রাম থেকে শহরাঞ্চলে বেশি প্রতিষ্ঠা হয়ে থাকে। কারণ হচ্ছে কি যে শহরাঞ্চলে মানুষের আর্থিক অবস্থা ভালো থাকে, তারপর হচ্ছে কি অর্থনৈতিক অবস্থা যেখানে বেশি উন্নত থাকে সেখানেই ব্যবসা বাণিজ্য বেশি স্থাপিত হয়ে থাকে। তারপরে যেটা হচ্ছে 3 নাম্বার, সেটা হচ্ছে কি শিল্পাঞ্চল। শিল্পাঞ্চলটা হচ্ছে কি যে একটা সরকার নির্ধারিত একটা এলাকা যেখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। যেমন বাংলাদেশের 64টি জেলায় একটা করে বেসিক শিল্প নগরী রয়েছে। বাংলাদেশ সরকার এই উদ্যোগটা গ্রহণ করেছিল এই কারণেই যে বাংলাদেশের প্রধান দুটি শহর ঢাকা এবং চট্টগ্রামেই অধিকাংশ মিল, ফ্যাক্টরি এবং কারখানা প্রতিষ্ঠা হয়েছে, যার ফলে দেখা যায় যে এই দুইটা শহরের মধ্যেই সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ এলাকা এবং আবহাওয়ার উপর বিরূপ প্রভাব পড়তেছিল। এই কারণে যে কারখানাগুলোকে একটি জায়গায় কেন্দ্রীভূত না করে সারা দেশে ব্যবসায়টাকে ছড়াই দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল, যার ফলে এটা হচ্ছে যদি ব্যবসা বাণিজ্য সারা দেশে ছড়ায় যায় তাহলে সব খালের মানুষই উন্নয়নের ছোঁয়া পাবে। যেখানে ব্যবসা বাণিজ্য বেশি থাকবে সেখানেই মানুষের ইনকাম বেশি থাকবে, সেখানকার মানুষের জীবনযাত্রার মান তত বেশি উন্নত হবে। যেটা ব্যবসায়ী যারা চাকরি করবে তারাও পাবে, যে ওই এলাকার যারা মানুষ, যারা নাকি ক্রেতা, তারাও ভালো ভালো পণ্য কেনার সুযোগ পাবে। এই কারণেই যে শিল্প অঞ্চল গড়ে তোলা হয়েছে, যে বিশেষায়িত শিল্প অঞ্চলগুলোতে বড় বড় প্রতিষ্ঠানগুলো, যেমন বাংলাদেশের ইপিজেড, বর্তমানে যে 8টি ইপিজেড আছে, 8টি ইপিজেডের মধ্যে দেশি বিদেশি বড় বড় কোম্পানি করা হচ্ছে যে পণ্য সামগ্রী উৎপাদন করছে। এই ইপিজেডগুলো কিন্তু সারা দেশে ছড়ানো। হ্যাঁ, একটা ঢাকায়, নারায়ণগঞ্জে, সাভারে, নীলফামারীতে, কুমিল্লায়, চিটাগংয়ে, এরকম সারা দেশে মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে এই ইপিজেডগুলো স্থাপন করা হয়েছে, যাতে কি করা হয় দেশের শিল্পাঞ্চলগুলোকে উন্নয়নটা কি করে একটা ব্যালেন্স থাকে। আজকের মতো এই ক্লাস এখানেই। পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বাকি যে টপিকগুলো রয়ে গেছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আগামী ক্লাসে, অর্থাৎ নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটাকে আমি পুরোপুরি শেষ করে দেব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং বাসায় পড়াশোনা করো। আর আমি যে টপিকগুলো পড়ানোর চেষ্টা করাইলাম তোমরা সেগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে, আর বাসায় বই মিলিয়ে নিবে, পড়াশোনা করবে। যদি কোনো সমস্যা থাকে, প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে জানাবে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদের সমাধান করতে।